আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে রাইট ফর্মাল ভার্বস এর ডে 12। আজকে হচ্ছে এই রাইট ফর্মাল ভার্বস এর লাস্ট ক্লাস, অর্থাৎ এই ক্লাস নেওয়া হচ্ছে যেহেতু ইংলিশ সেকেন্ড পেপার, এই সেকেন্ড পেপার ক্লাস নেওয়া হয় আমার ইংলিশ সেকেন্ড পেপার এই লেকচার বইটি থেকে। আমার এই লেকচার বইটি থেকে আমি ক্লাস নিয়ে থাকি। আমার এই লেকচার বইটি থেকে আজকে রুলস এর লাস্ট ক্লাস, ডে 12। ওকে, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। আর তোমরা যারা নিয়মিত আমার ক্লাসগুলো করো, আমার পেইড কোর্সের স্টুডেন্ট, অথবা তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল বা আমার ফেসবুক পেজ থেকে আমার ক্লাসগুলো নিয়মিত করো, তোমরা চাইলে কিন্তু আমার বইটি সংগ্রহ করতে পারো। তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, অনেক বেশি ডিপ্রেশনে আছো, ইংলিশের ফার্স্ট পেপার সেকেন্ড পেপার একটা গোছানোর প্রস্তুতি নিতে চাও, তাহলে নির্দ্বিধায় তুমি চাইলে আমার বেসিক টু অ্যাডভান্স এই পেইড কোর্স এনরোল করতে পারো। বিশ্বাস রাখো, আমি কথা দিচ্ছি, তুমি যদি ভর্তি হওয়ার পর আমার পেইড ব্যাচের গাইডলাইনটা ফলো করতে পারো, ঠিক মতো ক্লাসগুলো করো, তাহলে অবশ্যই অবশ্যই তুমি ইংলিশে ভালো করতে পারবে ইনশাআল্লাহ। রুল নাম্বার 16, একদম পুরো মনোযোগ দিয়ে ক্লাসটা করো, ইনশাআল্লাহ অবশ্যই তুমি ক্লিয়ার হয়ে যাবা। দেখো, যদি কোনো সিম্পল সেন্টেন্স অর্থাৎ একটি মাত্র ক্লজে দুটি ফাইনাইট ভার্ব থাকে, তাহলে দ্বিতীয় ভার্বের সাথে ভার্ব প্লাস আইএনজি অথবা টু প্লাস ভার্বের বেস ফর্ম বসাতে হয়। এখন এখানে ক্লজ বলতে কি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা হলো একটা ক্লজ। ওকে, এবার ফাইনাইট ভার্বটা কি, যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায়, টেন্স চেনা যায়। যে ভার্ব ওয়ান আছে গো, তাহলে গো দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ফর্ম আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ওয়েন্ট হলো পাস্ট টেন্স, ওয়েন্ট থাকলে বুঝতে পারবো এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এই যে ভার্ব দেখে টেন্স আইডেন্টিফাই করা যায় সেটা হলো ফাইনাইট ভার্ব। আমরা এক্সাম্পল দিয়ে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার দেখো, ভার্বটি যদি সাবজেক্টের উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ দ্বিতীয় ফাইনাইট ভার্বের সাথে। যদি দ্বিতীয় ফাইনাইট ভার্বটা সাবজেক্টের উদ্দেশ্য বোঝায় তাহলে কি হবে, টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে, অর্থাৎ ইনফিনিটিভ করতে হয়। তবে উদ্দেশ্য ছাড়া বোঝালে ভার্ব প্লাস আইএনজি হয়। চলো আমরা আরো ভালো করে ক্লিয়ার হওয়ার জন্য আমরা এক্সাম্পল দেখি, তাহলে ইনশাআল্লাহ অবশ্যই ক্লিয়ার হয়ে যাবা। আমি একটা এক্সাম্পল তোমাদের দেখাই। 550 নাম্বার এক্সাম্পলটা ভালো করে খেয়াল করো। হি ওয়েন্ট টু ঢাকা দ্যাশ কমপ্লিট হিজ গ্রাজুয়েশন। হি হি হলো একটা সাবজেক্ট, এবং ওয়েন্ট, এই যে ওয়েন্ট দেখে বুঝতে পারছো গো এর পাস্ট টেন্স হলো ওয়েন্ট, অর্থাৎ এইটা হলো একটা ফাইনাইট ভার্ব। তাহলে কারণ কি, আমি এটা দেখে টেন্স চিনতে পারছি, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স ভার্ব টু। তাহলে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব কিন্তু হয়ে গিয়েছে, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ হয়ে গেছে। টু ঢাকা পরে ব্র্যাকেটের মধ্যে আবার একটা ভার্ব এসেছে, এই ভার্বটাও কিন্তু একটা ফাইনাইট ভার্ব, কারণ কমপ্লিট দেখে বুঝতে পারছি এটা প্রেজেন্ট ফর্মে আছে। তাহলে এখন আমার কাজ কি, যেহেতু গ্রামাটিক্যাল একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে একটা ক্লজে, তাহলে দ্বিতীয় যে আবার একটা ভার্ব এসেছে, এই দ্বিতীয় ভার্বটাকে আমার নন ফাইনাইট ভার্ব করতে হবে। অর্থাৎ এইটার নিয়ম হচ্ছে দুইটা। এই যে ভার্বটি যদি সাবজেক্টের উদ্দেশ্য বোঝায় তাহলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর উদ্দেশ্য ছাড়া বোঝালে ভার্বের সাথে আইএনজি। এবার আমি দেখব যে কমপ্লিট করার কাজটা, অর্থাৎ দ্বিতীয় ভার্বের এই কাজটা সাবজেক্টের উদ্দেশ্য আছে কিনা। উদ্দেশ্য থাকলে টু প্লাস ভার্বের বেস ফর্ম, আর উদ্দেশ্য ছাড়া বোঝালে এই ভার্বের সাথে আইএনজি করে দিব। এবার দেখো, অর্থ বুঝো। হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকাতে গিয়েছিল, ড্যাশ কমপ্লিট হিজ গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশন কমপ্লিট করার উদ্দেশ্যেই কিন্তু সে ঢাকাতে গিয়েছিল। তাহলে এই যে কমপ্লিট করা কিন্তু সাবজেক্টের উদ্দেশ্য, কারণ হি ওয়েন্ট টু ঢাকা, সে ঢাকাতে গিয়েছিল, কমপ্লিট হিজ গ্রাজুয়েশন, তার গ্রাজুয়েশন কমপ্লিট করার উদ্দেশ্যেই, যেটার উদ্দেশ্য, তাহলে অবশ্যই কি হবে, এই যে উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে উত্তরটা হবে টু কমপ্লিট, টু কমপ্লিট। ওকে, টু কমপ্লিট। এবার নেক্সট আরেকটা এক্সাম্পল দেখি আমরা। দে স মি, তারা আমাকে দেখেছিল, দ্যাশ ওয়াচ দ্য ফুটবল ম্যাচ। খুব ভালো করে দেখো অর্থটা। এখানে দেখো সাবজেক্ট কি, দে, দে হলো একটা সাবজেক্ট, এবং স, এই সটা হলো ফাইনাইট ভার্ব। কেন, মানে সি এর পাস্ট ফর্ম ভি2 হলো স, তাহলে এইটা একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ একটা ক্লজে সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে। এবার পরে দেখো ব্র্যাকেটের মধ্যে আছে ওয়াচ, ওয়াচ কিন্তু আরেকটা ফাইনাইট ভার্ব, কিন্তু কি করতে হবে, এখন আমার গ্রামাটিক্যাল ঠিক রাখতে গেলে ওয়াচ এই দ্বিতীয় ভার্বটাকে আমাকে নন ফাইনাইট ভার্ব করতে হবে, হয় টু ওয়াচ করতে হবে অথবা ওয়াচিং করতে হবে। এবার দেখো আমি কি করব, দে স মি, তারা আমাকে দেখেছিল, ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ খেলা দেখতে আমাকে দেখেছিল। সাবজেক্ট কিন্তু এখানে দে, এই দে কিন্তু ওয়াচ করছিল না, দে কিন্তু ওয়াচ করছে না, সরাসরি উদ্দেশ্য নাই ওয়াচ করার। দে স মি, তারা আমাকে দেখেছিল, ওয়াচ দ্য ফুটবল ম্যাচ, ফুটবল ম্যাচ দেখতে আমাকে দেখেছিল। তাহলে এই ওয়াচ করার কাজটা কিন্তু আমি করছিলাম,
আর দে স মি তারা আমাকে দেখেছিল যে আমি ফুটবল ম্যাচ দেখছিলাম। তাহলে এই ওয়াচ করার কাজটা কিন্তু সাবজেক্ট নিজে করছে না। ওকে, তাহলে যেহেতু সাবজেক্টের উদ্দেশ্য না এটা, তাহলে উদ্দেশ্য যেহেতু না, তাহলে কি হবে, এখানে পরে লিখে দিচ্ছি ওয়াচিং। ওয়াচের সাথে কি হয়ে যাবে, আইএনজি হয়ে যাবে, যেহেতু সাবজেক্টের উদ্দেশ্য নাই, তাহলে আইএনজি হয়ে যাবে। আরো একটা এক্সাম্পল দেখো, মিস্টার আলম ডাজ নট ওয়ান্ট, মিস্টার আলম চায় না। দেখো মিস্টার আলম, মিস্টার আলম হচ্ছে সাবজেক্ট এবং ডাজ নট ওয়ান্ট এটা ভার্ব। তাহলে মিস্টার আলম ডাজ নট ওয়ান্ট, মিস্টার আলম চায় না, ড্যাশ লিভ দিস প্লেস। আচ্ছা, এই লিভ দ্বিতীয় ভার্বটার কাজ কিন্তু সাবজেক্টের উদ্দেশ্য বোঝাচ্ছে। কারণ মিস্টার আলম এই সাবজেক্ট নিজেই কিন্তু লিভ করতে চাচ্ছে না, মানে ছেড়ে যেতে চাচ্ছে না। লিভ মানে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, দিস প্লেস মানে এই প্লেসটি। তাহলে মিস্টার আলম ডাজ নট ওয়ান্ট, মিস্টার আলম চায় না, টু লিভ দিস প্লেস এই প্লেসটি ছাড়তে। তাহলে এখানে কি বসবে, টু লিভ হবে, কারণ এখানে দ্বিতীয় যে ভার্বটা আছে এটার উদ্দেশ্য বোঝাচ্ছে সাবজেক্টের, এই জন্য টু প্লাস ভার্বের বেস ফর্ম হবে ইনফিনিটিভ ফর্ম। ওকে, এখন দেখবো এই নিয়ম থেকে আমাদের ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন এসে থাকে। খেয়াল করে দেখো 553 নাম্বার, আই কাম টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে আসি, ড্যাশ ইংলিশ। দেখো বি ইউ জি অন ইউনিট 14-15 সেশনে এসেছিল। এবার আই হচ্ছে সাবজেক্ট, কাম হচ্ছে ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, অর্থাৎ এই ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব হয়ে গিয়েছে। দ্বিতীয় দেখো আরেকটা ভার্ব এসেছে, এখানে ভার্ব বসবে। তাহলে আই কাম টু ইংল্যান্ড, আমি ইংল্যান্ডে আসি, কি হবে এখানে বলতো, টু লার্ন ইংলিশ। এই যে ইনফিনিটিভ, কারণ এই যে লার্ন করার উদ্দেশ্য আছে আই, এই সাবজেক্টের উদ্দেশ্য হচ্ছে লার্ন করা, এই উদ্দেশ্য বোঝালে টু প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ টু লার্ন। আই কাম টু ইংল্যান্ড টু লার্ন ইংলিশ। তারপর দেখো আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, ক্লোজ দ্য ডোর, এখানে বসবে ক্লোজিং দ্য ডোর, অর্থাৎ দরজা বন্ধ করিয়া আমি কাজে ফিরে গিয়েছিলাম। ওকে, বা কাজ করতে ফিরে গিয়েছিলাম। তাহলে এখানে ক্লোজ, এখানে আইএনজি হয়ে যাবে ক্লোজিং। এখন দেখো রুল নাম্বার 17, খুব ভালো করে দেখো, অ্যাডজেক্টিভের কোনো প্লুরাল ফর্ম হয় না। সেটা যেমন কি অনেস্ট, গুড, ব্যাড, টল, শর্ট, এই যে অ্যাডজেক্টিভ যত আছে এটা কিন্তু প্লুরাল করা যায় না। যেমন কি বলা যায় না, শর্টস বা টলস বা অনেস্ট, গুডস, এরকম অ্যাডজেক্টিভকে প্লুরাল করা যায় না। তবে অ্যাডজেক্টিভের পূর্বে আর্টিকেল দা বসলে, অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভটি তখন প্লুরাল কমন নাউন হিসেবে ওই গ্রুপের সকল সদস্যকে বোঝায় এবং তারপরে ভার্বটিও প্লুরাল ভার্ব বসে। যেমন আমি তোমাকে যদি বলি, দেখো বললাম গুড, ভালো, এখন যখন আর্টিকেল দা বসাবো আগে দা গুড, তখন হবে ভালোরা। ওকে, যদি বলি শর্ট, শর্ট মানে কি খাটো, তাহলে দা শর্ট মানে কি খাটোরা। আচ্ছা টল মানে কি, টল মানে লম্বা, দা টল মানে হচ্ছে লম্বারা। তখন অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসবে, তখন ওইটাকে বলা হয় প্লুরাল কমন নাউন। এই যে প্লুরাল কমন নাউন হিসেবে ওই গ্রুপের সকল সদস্যকে বোঝায়। তারপরে ভার্বটি কি হবে, প্লুরাল ভার্ব বসে। তাহলে দেখো দাপর, দাপর মানে কি, পর হচ্ছে গরিব অ্যাডজেক্টিভ, আর দাপর এই যে অ্যাডজেক্টিভের আগে আর্টিকেল দা বসেছে, দাপর হচ্ছে গরিবরা, গরিবরা, দা প্লাস অ্যাডজেক্টিভ আছে, এটা প্লুরাল কমন নাউন হয়ে গেছে। ভার্ব কি হবে, প্লুরাল ভার্ব বসবে। বের এখানে কি বসাইতে পারি, আর, যেহেতু প্রেজেন্ট বোঝাচ্ছে এখানে, দ্য পোর আর, দ্য পোর আর বর্ন টু সাফার। তারপর দ্য ভার্চুয়াস, ভার্চুয়াস হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা অর্থ হচ্ছে কি ধার্মিক। তাহলে দা ভার্চুয়াস মানে ধার্মিকেরা, ধার্মিকেরা কি বসবে এখানে, আর। দেখো দ্য ভার্চুয়াস আর অলওয়েজ হ্যাপি। অ্যাডমিশন টেস্টে কিভাবে আসে এখান থেকে খেয়াল করে দেখো, দ্য ওয়াইস ড্যাশ টক মাচ, দ্য ওয়াইস কি, ওয়াইজ হচ্ছে জ্ঞানী, এটা অ্যাডজেক্টিভ, আর দ্য ওয়াইস এখন প্লুরাল কমন নাউন হয়ে গেছে। দ্য ওয়াইস জ্ঞানীরা ড্যাশ টক মাচ, তাহলে কি বলতে পারি, দ্য ওয়াইস যেহেতু প্লুরাল তাহলে কি হবে ডু নট, এই যে ডু নট টক মাচ, জ্ঞানীরা বেশি কথা বলে না। দ্য ভার্চুয়াস বি ব্লেসড, দ্য ভার্চুয়াস, ভার্চুয়াস অ্যাডজেক্টিভ, আর্টিকেল দা, দ্য ভার্চুয়াস প্লুরাল কমন নাউন, তাহলে ভার্ব কিন্তু প্লুরাল হবে, দ্য ভার্চুয়াস আর ব্লেসড। ওকে, তো এখন দেখবো হচ্ছে আমরা রুল নাম্বার 18, অর্থাৎ এই রুল নাম্বার 18 হচ্ছে আমার যে ইংলিশ সেকেন্ড পেপার লেকচার বুক, যে বই থেকে আমি ক্লাস নিচ্ছি, এই বইয়ের লাস্ট রুল নাম্বার হচ্ছে রুল নাম্বার 18। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইংলিশটা নিয়ে অনেক বেশি টেনশনে আছো, তোমরা চাইলে কিন্তু আমাদের বেসিক টু অ্যাডভান্স পেইড কোর্স এনরোল করতে পারো। আমাদের অনলাইনেই তুমি ঘরে বসেই কিন্তু আমাদের কোর্স কমপ্লিট করতে পারবা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বিশ্বাস রাখো, অবশ্যই তুমি ভালো করবা যদি তুমি আমার ক্লাসগুলো ঠিকমতো করো
এবং আমার পেইড কোর্সের গাইডলাইনটা ভালো করে ফলো করো, অবশ্যই অবশ্যই ভালো কিছু হবে ইনশাআল্লাহ। ওকে, এখন দেখো রোল নাম্বার 18 এ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন ও সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট অথবা যে কোনো সিঙ্গুলার ব্যক্তি বা বস্তু যেমন শাহিন, মাই ফাদার, মাই ফ্রেন্ড হলে ভার্বের প্রেজেন্ট বা বেস ফর্মের সাথে এস, ইএস, আই এর যুক্ত করতে হয় বা আই এর যোগ করতে হয়। এক নাম্বারটা খেয়াল করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যেমন কি সাবজেক্ট প্লাস ভার্ব অন প্লাস এক্সটেনশন, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। এর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস, ডাবল এস, এস এইচ, এক্স ও জেড থাকলে এবং সিএইচ এর উচ্চারণ চ এর মতো হলে ভার্বের বেস ফর্মের সাথে অবশ্যই ইএস যুক্ত করতে হবে, যেমন কি গোস। তাহলে দেখো খেয়াল করে, গো লাস্টে কি আছে? ও, এই যে ও আছে, তাহলে কি বসবে? ইএস যুক্ত করতে হবে, যে ইএচ, এই যে গোস। ওকে, তারপরে কি আছে? ক্যাচ, আমি লিখলাম ক্যাচ। লাস্টে কি আছে? সিএইচ, এই যে সিএইচ এর উচ্চারণ চ, আমি উচ্চারণ করছি কিভাবে? ক্যাচ, ক্যাচ, চ এর মতো উচ্চারিত হচ্ছে, তাহলে কি হবে? ক্যাচেস। ওকে, যেমন পাস, এই যে পাস কি ডাবল এস আছে, তাহলে ডাবল এস, এই যে ডাবল এস, তাহলে পাসেস। ভেক্স, এই যে এক্স আছে, তাহলে এক্সেস, তাহলে ভেক্সেস ইত্যাদি। ভার্বের শেষে যদি এস, ডাবল এস, এস এইচ, সিএইচ, এক্স ও জেড না থেকে অন্য কোনো লেটার বর্ণ থাকে তবে শুধুমাত্র এস যুক্ত করতে হবে, যেমন কামস, রিডস, ওয়ার্কস। যেমন কি বললাম? কাম, লাস্টে কি আছে? ই, ই কিন্তু আমার এর মধ্যে নাই, তাহলে কি হবে? জাস্ট এস যুক্ত করে দিলাম। আবার কি রিডস, বললাম কি রিড, রিড কি? রিড, লাস্টে আছে ডি, তাহলে হবে জাস্ট এস যুক্ত করতে হবে, এই আর কি। ভার্বের শেষে ওয়াই থাকলে এবং ওয়াই এর পরে ভাওয়েল, যেমন ভাওয়েল কি কি? ভাওয়েল বলতে এ, ই, আই ও ইউ থাকলে শুধু এস যোগ হয়। আমি তোমাদের এই বিষয়টাই যে ওয়াই থাকলে কি হবে এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। আমি এখানে লিখলাম একটা ট্রাই, একটা ভার্ব লিখলাম ট্রাই। আচ্ছা, এই ভার্বের লাস্টে কি আছে দেখো তো? ওয়াই আছে, ওয়াই আছে, এই ভার্বটি লাস্টে ওয়াই আছে এবং ওয়াই এর আগে আছে দেখো একটা আর, অর্থাৎ এই আরটা হলো একটা কনসোন্যান্ট। কনসোন্যান্ট কি? যে এ, ই, আই ও ইউ, এই পাঁচটি ভাওয়েল ছাড়া যত লেটার আছে সব হচ্ছে কনসোন্যান্ট। আচ্ছা, যদি কনসোন্যান্ট থাকে ওয়াই এবং তার আগে যদি একটা কনসোন্যান্ট থাকে তখন কি করতে হবে? জাস্ট এই ওয়াইটাকে বাদ দিতে হবে, ওয়াইটাকে বাদ দিয়ে একটা আই যুক্ত করতে হবে, তারপর ই, তারপর এস। এই হচ্ছে ট্রাইস, এটা হচ্ছে নিয়ম। আরেকটা হচ্ছে যেমন টি ও ওয়াই, ছয়, এটাও কিন্তু লাস্টে ওয়াই আছে, কিন্তু খেয়াল করে দেখো এই ওয়াই এর আগে আছে একটা ভাওয়েল ও আছে, যেহেতু ও আছে তাহলে কি হবে? জাস্ট এরপরে একটা এস যুক্ত করলেই হয়ে যাবে, ঠিক আছে। টু হ্যাভ ভার্ব, যেমন হ্যাভ, হ্যাজ, হ্যাড। ব্যবহারের ক্ষেত্রে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স বলতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেমন হি, শি, ইট, এ খাও, আ ম্যান এর সাথে হ্যাজ বসে এবং অন্য সকল সাবজেক্টের সাথে হ্যাভ বসে, এবং পাস্ট টেন্সের ক্ষেত্রে সকল পারসনের সাথে হ্যাড বসে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেখানে হ্যাজ বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে, এবং পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে তখন সাবজেক্ট যেটাই থাকুক সবসময় কি বসবে? হ্যাড বসবে। আচ্ছা, এখান থেকে দু একটা এক্সাম্পল দেখি আমরা। রোড মিসহেপ দ্যাট হ্যাপেন ইন আওয়ার কান্ট্রি অলমোস্ট এভরিডে, এই যে এভরিডে হচ্ছে একটা টেন্স মার্কার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের, তাহলে এখানে কি বসবে? রোড মিসহেপ কিন্তু সড়ক দুর্ঘটনা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এটা, তাহলে কি বসবে? হ্যাপেন্স। ওকে, জাস্ট একটা এস যুক্ত হবে, হ্যাপেন্স। ইট হ্যাভ হবে না, কি হবে বলতো? এই যে ইট থার্ড পারসন সিঙ্গুলার, প্রেজেন্ট টেন্স যদি থাকে তাহলে ইট হ্যাজ হবে, ইট হ্যাজ। ওকে, ইংলিশ বি, তাহলে কি হবে? ইংলিশ ইজ, প্রেজেন্ট থাকলে ইংলিশ ইজ হবে। শি উইশ হবে না, শি কি হবে বলতো? উইশেস, আমি ডান সাইডে লিখে দিচ্ছি এটা, উইশেস, শি উইশেস। ওকে, ডান। এই নিয়ম থেকে ভার্সিটি অ্যাডমিশন টেস্টে কিভাবে কোশ্চেন আসে দেখো। হি ড্যাশ আপ এট 7 o'clock এভরি মর্নিং, এই যে এভরি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে এখানে কি বসবে? হি, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে হবে গেটস। ইয়োর ব্রাদার গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি থাকলে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বোঝাচ্ছে এখানে নিয়মিত, তাহলে ইয়োর ব্রাদার কি হবে? গোস টু স্কুল রেগুলারলি, এখানে হবে এ নাম্বারটা গোস। ওকে, প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আমাদের পেইড কোর্সে ভর্তি হতে চাও অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবে। দেখা হবে নেক্সট কোনো ক্লাসে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।